76 বছর হয়ে গেছে। ত্রিপুরার মানুষ কোন সময় কল্পনা করতে পারেনি যে এত বড় বাজেট এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথম। 32,000 কোটি টাকার উপরে বাজেট, এবং যে গত 40 বছর যে আমাদের অপোজিট সরকার ছিল, বামদেশের সরকার, 5 বছর আর 35 বছর, সেই 40 বছরে হাইয়েস্ট বাজেট ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ জনগণের জন্য 15,000 কোটি টাকা পর্যন্ত উঠতে পেরেছে। তো যার জন্য আমি এই বাজেটকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে সমর্থন করছি। এই কারণে এই বাজেটের মধ্যে আছে ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং সোশিয়াল ইনফ্রাস্ট্রাকচারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। সাধারণ মানুষের জনজীবন সম্পর্কে সেটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের অর্থমন্ত্রী সেটাকে বাজেট পেশ করেছেন। তো যার জন্য আজকে যারা আমাদের বিরোধী দল আছেন, এখানে আমাদের অপোজিট বেঞ্চ ছিলেন, আজকে 7 বছর ধরে ওনারা জেগে ঘুমিয়ে আছেন। আমার একটা ইচ্ছা ছিল যে বিরোধী দলের যারা আছেন, যে 7 বছর ধরে ওনারা জেগে ঘুমিয়ে আছেন, ওদেরকে একটু জাগানোর প্রয়াস আজকে আমি করতাম, কিন্তু আমার দুর্ভাগ্য ওনারা পালিয়ে গেছেন। তো যার জন্য আজকে সত্য কথা যেটা, যার জন্য কথা বলবো, অর্থাৎ একটা কথা আছে আমাদের বয়োজ্যেষ্ঠরা বলতো, যার জন্য বাংলাম ঘর তার উঠেছে জ্বর, আমার কিসের বাড়ি ঘর। আজকে আমি বক্তব্য হারিয়ে ফেলেছি, কারণ যারা আজকে 7 বছর ধরে আজকে জেগে ঘুমিয়ে আছে, আজকে 40 বছরের ইতিহাস ব্রেক করে আমাদের অর্থমন্ত্রী প্রান্ত সিংহ রায় মহোদয়ের হাত ধরে যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেট সম্বন্ধে আমি তাদেরকে একটু চোখে আঙুল দিয়ে দেখে দিতাম, সেটা আমার মনের আশা ছিল। দুর্ভাগ্য আমার, আমি আজকে সেটা বলতে পারছি না। যাই হোক, মাননীয় চেয়ারম্যান স্যার, আমি আজকে এই বাজেট, আজকে 4 দিন আগে থেকে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেট সম্বন্ধে এখানে আমাদের ট্রেজারি বেঞ্চ এবং অপোজিট বেঞ্চ অনেক আলোচনা এখানে এনেছেন, সেটার সপক্ষে এবং বিপক্ষে। তো যার জন্য আজকের দিনে, আজকে বাজেট পেশ 21 তারিখ হয়েছে, সেই 21 তারিখের পর থেকে আমরা যেখানে আছি, ত্রিপুরা রাজ্যের পবিত্র বিধানসভার সদস্য যারা আছি এবং অফিসার যারা আছে, প্রত্যেকে আমরা বিধানসভা নিয়ে ব্যস্ত। তো যার জন্য আমি বিধানসভার বাহিরে কি হচ্ছে এই বাজেট নিয়ে, সেই ব্যাপারে একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। কারণ আমরা এত বিধানসভা নিয়ে আজকে 4-5 দিন ধরে ব্যস্ত। সারা ত্রিপুরা রাজ্যে 40 লক্ষ মানুষ এই বাজেট নিয়ে কি বলছে সেইটুকু আমি একটু তুলে ধরতে চাই। আজকে সারা ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ মাননীয় চেয়ারম্যান সাহেব মাঠে নেমে গেছে। শহর থেকে শহরতলি, গ্রাম থেকে গ্রামান্তরে প্রত্যেকটি বাজারে মিছিল শুরু হয়ে গেছে সেই বাজেটকে সমর্থন করে। এই যে বাজেটের বইটা মাননীয় স্পিকার স্যার, এই বাজেটের বইটাকে অনেকে, বিশেষ করে হ্যান্ডিক্যাপ যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা এটাকে ধর্মীয় গ্রন্থ হিসেবে তারা অবহিত করছে। এই বইটাকে হাতে নিয়ে মিছিল করছে, এটা আমাদের ধর্মীয় গ্রন্থ। স্বাধীনতার 76 বছর পর আমরা এত সুন্দর বাজেট ত্রিপুরা রাজ্যের জনগণের মানুষের জন্য পেয়েছি। এবং প্রত্যেকটি গ্রামে গ্রামে মিছিল করে সাধারণ মানুষ কি বলছে জানেন? এই পবিত্র বিধানসভা থেকে যিনি বাজেটটা পেশ করেছেন, এই পবিত্র বিধানসভাকে কি বলছেন, সেটা নাকি সারা ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের জন্য বৃন্দাবন। এই পবিত্র বিধানসভা আমাদের বৃন্দাবন বলছে। কি বলছে সাধারণ জনগণ? বলছে কি এই তো মোদের বৃন্দাবন, যেখানে আছে ওই কৃষ্ণরূপী আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিকশ্বর সাহার সিংহাসন। এই জনগণ কি বলছে? এই তো মোদের বৃন্দাবন, যেখানে আছে সুদামা বেলছা, ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মন্ত্রী রতননাথের সিংহাসন। জনগণ কি বলছে বন্ধু? জনগণের ত্রিপুরা রাজ্যের মিছিল করে কি বলছে? এই তো মোদের বৃন্দাবন, যেখানে আছে প্রাণজিৎ সিংহ রায়ের মতো মানুষের সিংহাসন। যার জন্য বলছি, আরো বলছে মাননীয় চেয়ারম্যান স্যার, এই যে গ্রাম থেকে গ্রামান্তরের মানুষ রাস্তায় নেমে কি বলছে? এই তো মোদের বৃন্দাবন, যেখানে আছে সাধারণ মানুষের উন্নয়ন। এই তো পবিত্র বিধানসভা, সেটা আমাদের বৃন্দাবন, সেখানে আছে মা বোনদের উন্নয়ন। যে কি বলছে সাধারণ মানুষ? এটা হলো আমাদের বৃন্দাবন,
যেখানে আছে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের উন্নয়ন। তো যার জন্য মাননীয় চেয়ারম্যান স্যার, আপনার মাধ্যমে কি করবো, আজকে কোথায় কথা বলবো, কথা বলার জায়গা নেই, সব তো বিরোধীরা পালিয়ে গেছে। যার জন্য আমি একটু বলছি, যদি আমার ভাগ্যক্রমে এসে যায়, এখানে একজন বুজুর্গ অর্থাৎ বয়োজ্যেষ্ঠ একজন আমাদের বিধানসভার সদস্য আছেন, যিনি যার নাম গোপাল রায় মহোদয়। উনি আসবেন, হয়তো অপেক্ষা করছি, উনি যদি আসে দয়া করে, যদি আমার ভাগ্য ভালো হয়। উনি একটা কটূক্তি করেছেন, গত পরশুদিন একটা কটূক্তি করেছেন আমার বিশ্ব নেতা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর। নরেন্দ্র মোদীজির একটা স্লোগানের উপর উনি কটূক্তি করেছেন। আমি ওই ব্যাপারে আমি কিছু বলতে চাই। কি বলেছেন? সবকা সাথ সবকা বিকাশ, সবকা সাথ সবকা বিকাশ। এবং যে স্লোগানটা আমার নরেন্দ্র মোদী দিয়েছেন বা আমরা ভারতবর্ষের 150 কোটি মানুষ দিচ্ছি, মোদী হে তো মুমকিন হে। উনি কি বলেছেন? সেটাকে কটাক্ষ করে উনি বলেছেন মোদী হে তো নুমকিন হে। মোদী নাকি নিমক হয়ে গেছে, নুন হয়ে গেছে, লবণ হয়ে গেছে। আমি বলছি মাননীয় চেয়ারম্যান স্যার, উনি বুজুর্গ হতে পারেন, আমাদের মোদী সম্বন্ধে উনি জানেন না। মুরব্বী নতুন নতুন বোঝে না, এই মুরব্বী নতুন বোঝে না আমাদের নরেন্দ্র মোদী সম্বন্ধে। নরেন্দ্র মোদীর একটা স্লোগান সারা বিশ্ববাসী মাথায় নিয়ে ঘুরে। 2014 সালে যখন ভারতের দিল্লির মসনদে আমার বিশ্ব নেতা নরেন্দ্র মোদী বসছিলেন, তখন একটা স্লোগান দিয়েছিলেন মাননীয় স্পিকার স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার, যে একটা স্লোগান দিয়েছেন, কি সেটা ছিল প্রথম 2014 সালের স্লোগান, কি ডিজিটাল ইন্ডিয়া। সেই ডিজিটাল ইন্ডিয়ার মাধ্যমে সারা ভারতবর্ষের 150 কোটি মানুষের হাতে তুলে দিলেন জীবন, প্রাণ, মন, যেটা নাকি অ্যান্ড্রয়েড মোবাইল। আজকের দিনেও যদি আমাদের নরেন্দ্র ভাই মোদী চিন্তা করে 24 ঘন্টার জন্য ওই ডিজিটাল ইন্ডিয়া বন্ধ করে দেবে, ভারতবর্ষের 150 কোটি মানুষের মধ্যে 75 কোটি মানুষ পাগল হয়ে মারা যাবে। সেটা আমরা এখানে যে বুজুর্গ মুরব্বীর হাতে যে মোবাইলটা আছে সেটার কথা বলছি। যদি অনলি ফর 24 ঘন্টা আমার নরেন্দ্র মোদী ওই ডিজিটাল ইন্ডিয়া বন্ধ করে দেয়, ভারতবর্ষের 100 কোটি মানুষ পাগল হয়ে যাবে। কারণ নরেন্দ্র মোদীর স্লোগানে হৃদয়ে ঢুকে যায়, ভারতবর্ষের 150 কোটি মানুষের প্রত্যেকটি হাতে মোবাইল আছে, মোবাইল এখন প্রাণ। সেই মোবাইলটা খুললে আমার নরেন্দ্র মোদীর জির কথা মনে পড়ে। শুধু তাই দিয়ে শেষ নয় মাননীয় চেয়ারম্যান সাহেব, আজকে আমার নরেন্দ্র মোদীর স্লোগান ছিল কি স্বচ্ছ ভারত। আজকে যারা ওই যে মুরব্বীরা বসে এখানে বড় বড় কথা বলছে, 35 বছর ধরে উনার বাড়ি আগরতলা, আমি জানি যখন 35 বছর ধরে ঘর থেকে আগরতলা শহরে বেরোতো, তো নাকে রুমাল দিয়ে বেরোতে হতো, রাস্তাঘাটে যে ময়লা আবর্জনা গন্ধে আগরতলাতে চলে যেত না। আজকে দিনের স্বচ্ছ ভারতের মাধ্যমে, আমার নরেন্দ্র মোদীর স্বচ্ছ ভারত স্লোগানের মাধ্যমে আগরতলা শহরের মধ্যে যদি উনাদের মতো লোকেরা ঘোরাঘুরি করে, তাহলে শরীরের মধ্যে একটা ভালো লাগবে না। সেটা নামই মোদী হে তো মুমকিন হে। শুধু তাই দিয়ে শেষ না মাননীয় চেয়ারম্যান স্যার, আরো আছে মোদীজির স্লোগান। সেটা কি ছিল? ত্রিপুরা রাজ্যে আজকে যখন সারা পৃথিবীর মানুষ 2 বছর ধরে সারা পৃথিবীর মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, শুধু ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর মানুষ, এই যে কোভিড, এই কোভিডের জন্য 2 বছর মানুষ ঘরবন্দি ছিল। এমনকি পৃথিবীর অনেক দেশ দেউলিয়া হয়ে গেছে। সেই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে 2 বছর এই কোভিডকে অতিক্রান্ত করেও আজকের দিন গত 3 বছর, আগামী 5 বছর সারা ভারতবর্ষের 81 কোটি মানুষকে ফ্রিতে চাল খাওয়াচ্ছে। এই যে উনাদের মতো মুরব্বীদের মতন এই যে কংগ্রেস আরো 500 বছর ক্ষমতা থাকলে এই ভারতবর্ষের মানুষকে 5 দিন ফ্রিতে চাল খাওয়াতে পারতো না। সেটার নামই মোদী হে তো মুমকিন হে। শুধু তাই দিয়ে শেষ নয় মাননীয় চেয়ারম্যান স্যার, আজকের দিনে ওনারা বেঁচে গেছেন। আজকে এই বিধানসভায় বসতে পারেন মোদীর স্লোগান। এই মোদীর রথ সারা বিশ্বব্যাপী চলছে। আপনারা সোশ্যাল মিডিয়া দেখেছেন, সারা বিশ্বের অনেক প্রধানমন্ত্রীরা আমার ওই বিশ্বগুরু বিশ্ব নেতা নরেন্দ্র মোদীর পা ধরে সালাম করছে, প্রণাম করছে। ওনারা ভাবছে না নতুন, বুঝে না মুরব্বী আমার নরেন্দ্র মোদী সম্বন্ধে। এই ত্রিপুরা রাজ্যে এসে ওই 2018 সালে আমার বিশ্ব নেতা একটা স্লোগান দিয়ে দিয়েছিল। সেই স্লোগানটার নাম ছিল চলো পাল্টাই। শুধু একটা স্লোগানে
44 যদি আরেকটা দিত উনাদের মতো বিরোধী দলের লোকেরা বামদের কাছে কোনোদিনও বিধানসভা আসতে পারত না। শুধু একটা স্লোগান দিয়েছিল, চলো পাল্টাই, সেটার নাম নরেন্দ্র মোদী। মোদী হয়তো মুমকিন নেই। কি বলবো, আজকে এখানে নেই। যদি থাকতো আরো কথা মন থেকে বেরোতো। আজকে যে তারা জেগে ঘুমিয়ে আছে, ওনারা টের পাচ্ছে না সারা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ কোথায় পৌঁছে গেছে ওই নরেন্দ্র মোদীর নেতৃত্বে। আজকে সেই নরেন্দ্র মোদীজিকে কটাক্ষ করছে বন্ধু। আজকে যাই হোক বলছিলাম, আজকে যারা এখানে কালকে আরেকটা কথা বলেছে, কি বলেছে যে আমরা সিপিএম কংগ্রেস আমরা এক জায়গায়। কত বড় ভুল করেছে সেটা জানে না, কত বড় ভুলটা সে করেছে সেটা জানে না। কারণ উনি ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওই বিদেশি যারা বিদেশের যে ক্যাটাগরিতে তারা করে সিপিএম কোন ভারতবর্ষের লোক হতে পারে না। আজকের দিনে আমি ওই মুরব্বীকে উদ্দেশ্য করে বলছি, যারা উনি কংগ্রেসটা করছে, সংক্ষেপ করে যারা কংগ্রেসটা করছে, আজকে যারা মিতালি করছে, পাশের চেয়ারে কানে কানে কথা বলছে, তারা জানে না আজকে যারা কংগ্রেস, আজকে মহাত্মা গান্ধীর আদর্শ মানেন, সারা ভারতবর্ষের লোক মহাত্মা গান্ধীর আদর্শ মানেন। আজকে এই কংগ্রেসে যে সবচেয়ে বড় লিডার ইন্দিরা গান্ধী, সেই লিডারকে তারা সিপিএম কি বলেছিল, ডাইনি বলে আখ্যায়িত করেছিল। আজকের দিনে ওই সিপিএম তারা ভারতবর্ষের ঐতিহ্য স্বাধীনতা মানে না, ভারতবর্ষের সার্বভৌমত্ব মানে না। তারা চীনের দালাল, চীন থেকে এসেছে, ভারতবর্ষের স্বাধীনতা দিবসে তারা পতাকা উঠায় না, তাদের পার্টি অফিসে মহাত্মা গান্ধীর ছবি নেই। যার জন্য আজকের দিনে ওদেরকে, আজকে তারা কাকে ভক্তি করে, কার জন্মদিন মৃত্যুদিন পালন করে, লেনিনের জন্মদিন মৃত্যুদিন পালন করে, কার্ল মার্ক্সের জন্মদিন মৃত্যুদিন পালন করে। তাই আমি আজকের দিনে বলতে চাই বন্ধু, আজকে আমার মাধ্যমে ত্রিপুরার মানুষকে বলতে চাই, ওই চীনের দালালরা, ওই সিপিএম কোনদিন ভারতবর্ষের লোক হতে পারে না। কারণ ভারতবর্ষের কোন মা ওই লেনিনকে জন্ম দেয়নি, ভারতবর্ষের কোন মা ওই কার্ল মার্ক্সকে জন্ম দেয়নি, ভারতবর্ষের কোন মা ওই চীনের দালালকে জন্ম দেয়নি। ভারতবর্ষের মায়েরা জন্ম দিয়েছে ওই নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতবর্ষের মায়েরা জন্ম দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, ভারতবর্ষের মায়েরা জন্ম দিয়েছে আমাদের আবুল কালাম আজাদ। আজকে তারা ভারতবর্ষের নুন খেয়ে ওই চীনের দালালি করছে, রাশিয়ার দালালি করছে, লেনিনের জন্মদিন পালন করছে। মাননীয় চেয়ারম্যান স্যার, যার জন্য তাদেরকে দেশদ্রোহী আখ্যায়িত করা উচিত। আজকের দিনে এই পবিত্র কংগ্রেস যারা ভারতবর্ষের স্বাধীনতা আনতে গিয়ে বিরাট বড় ভূমিকা রেখেছিল, সেই মহাত্মা গান্ধী, আজকে সেই মহাত্মা গান্ধীকেও কুকুর কুকুর বলে আজকে যারা তাদের সাথে মিলে গেছে, তারা আসলে সবচেয়ে বড় ভুল করছে। ওই মুরব্বীটা এখনো আসেনি, আমি অপেক্ষা ছিলাম যদি মুরব্বীটা আসতো। মুরব্বীটার একটুকু মৃত্যুর ভয় নেই, কারণ এই ভারতবর্ষের মাটিকে ভালোবাসতে হবে। কারণ কি ভগবত গীতার মধ্যে আছে, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদুপি করিয়াছি, অর্থাৎ এই জন্মভূমিকে ভালোবাসতে হবে। এই জন্মভূমি তোমার স্বর্গের থেকেও পবিত্র। আমি আপনার মাধ্যমে ওনাকে একটা কথা বলে দিয়ে শেষ করতে চাই, যে আমার ওই যে মুরব্বীটা যে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছে, সেই মুরব্বীটাকে বলছি যে বটতলা যাওয়ার আগে কমপক্ষে এই রামরাজ্য ভারতবর্ষে চলছে, কমপক্ষে দিলে একটু রামরাজ্য নাও। কারণ এই সেই ভারতবর্ষ রামের জন্মের আগে রামায়ণ লেখা হয়ে গেছে। তাই লিখেছিলেন দস্যু রত্নাকর। সেই দস্যু রত্নাকর আজকে বাল্মীকি নামে পরিচিত। সেই দস্যু রত্নাকরকে বলা হয়েছিল তুমি রাম নাম নাও, কিন্তু উনি বলছে আমি রামের নাম নিতে পারছি না। বলে ঠিক আছে, তুমি কমপক্ষে মরা বলো। মরা বলতে বলতে আজকে রাম হয়ে গেছে। ওই মুরব্বীটাকে আমি একবার যদি পেতাম, বলে দিতাম যে কমপক্ষে বটতলা যাওয়ার আগে, শ্মশানে যাওয়ার আগে তুমি একবার রাম নাম নিয়ে যাও। তুমি যে ওই চীনের দালালদের সাথে মিশেছ, তুমি যে ওই রাশিয়ার দালালদের সাথে মিশেছ, 1 মিনিট স্যার, রাশিয়ার দালালদের সাথে মিশেছ, সেই দিয়ে তোমার বটতলা পার হবে না। তো যার জন্য আমি এই মুরব্বীটাকে একবার বলতে চাই যে মৃত্যুর আগে কম করে ওই রাম নাম নিয়ে যাও। কারণ তুমি যেই দেশে বাস করেছ, যেই দেশে জন্মগ্রহণ করেছ, সেটা পবিত্র দেশ। কারণ এই ভারতবর্ষের মাটিতে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে, এই ভারতবর্ষের মাটিতে ভগবান রামের জন্ম হয়েছে, এই
এই ভারতবর্ষের বুক চিরে বয়ে গেছে পবিত্র গঙ্গা নদী, যেই গঙ্গা নদীর জল নাকি একটা সনাতন ধর্মের লোক যদি মৃত্যুর আগে মুখে দেয় তাহলে তার পবিত্র হয়ে মৃত্যু হয়। ওই পবিত্র ওই মুরব্বীটাকে আমি বলতে চাই, ওই চীনের দালালদের সাথে থেকে ভারতবর্ষের কথা ভুলে গেছো। যখন ওই শ্মশানে যাবে তখন ভগবান রাম তোমাকে জিজ্ঞেস করবে, এই বৎসর তোমার মৃত্যুর আগে তুমি যেই দেশে জন্মগ্রহণ করেছো, আমার জন্মভূমিতে তুমি জন্মগ্রহণ করেছো, আমার জন্মভূমিতে জন্মগ্রহণ করে ওই চীনের দালালদেরকে সহযোগিতা করেছো, ওই রাশিয়ার দালালদেরকে সহযোগিতা করেছো, তাহলে তোমার স্বর্গে যেতে বাধা হয়ে দাঁড়াবে। যার জন্য ওই মুরব্বীটাকে, যে বুঝানো মুরব্বী, সেই মুরব্বীটাকে একবার বলতাম যে মৃত্যুর আগে কম করে ওই রাম রাজ্য রামের নাম নিয়ে মৃত্যুবরণ করো। লাস্ট একটা কথা বলে শেষ করবো, লাস্ট এক সেকেন্ড। আবারও আমার যে কৃষ্ণরূপী ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী হাত ধরে যে 40 লক্ষ মানুষের যে বাজেট পেশ করেছেন স্বাধীনতার ইতিহাসে, সেই আমার রামরূপী ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর জন্য একটা কথা বলে শেষ করব। কারণ ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে। যার জন্য কি বলছে, আমাকে মুখ্যমন্ত্রীকে কৃষ্ণ অবহিত করছে। তাই সেই কৃষ্ণকে হাত ধর করে আমি পবিত্র বিধানসভাকে একটা কথা বলে যাব, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে ভূপেশ কুপিকান্ত রাধাকান্ত নমস্তুতে ভূ ব্রহ্মাণ্য দেবায় ভূ ব্রহ্মাণ্য হিতায় বাসুদেব নমো নমঃ। আমারও আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী এবং আমার এই অর্থমন্ত্রী প্রাঞ্জল সিংহ রায়কে ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের কল্যাণে যে বাজেট পেশ করা হয়েছে ইতিহাসের পাতায় লেখা থাকবে। তার জন্য আবারও আমার নতমস্তকে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এই বাজেটকে সমর্থন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ চেয়ারম্যান স্যার। শ্রী পিনাকি দাস চৌধুরী, নাটকের মেম্বার।